হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আমি আপনাদের যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে 2022 ডিএলএডের যে মামলাটা চলছে সুপ্রিম কোর্টে, সেই রিলেটেড আপনাদের কিছু তথ্য দেব এবং আরও আনুষঙ্গিক কিছু বিষয় আমি আপনাদের সঙ্গে আজকে বলবো। যেটা হচ্ছে, আপনারা আমাকে আগে কমেন্টে অনেকে কমেন্ট করেছেন, সেই জন্য আমি ভিডিওটা বিশেষ করে বানাচ্ছি যে 2022 ডিএলএড যেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সেটা জানেন যে 11,765 মামলা রিলেটেড, রিক্রুটমেন্টের রিলেটেড। তো সেখানে শর্ত সাপেক্ষে একটা নিয়োগ দিয়েছে, শর্ত সাপেক্ষে ঠিক বলবো না, তাদের জন্য সিট একটা রেখে সুপ্রিম কোর্টে একটা অর্ডারের বেসিসে 9,533 সামথিং একটা প্যানেল প্রকাশ হয়েছে এবং সেটা রিক্রুটমেন্ট প্রায় ম্যাক্সিমাম হয়ে গেছে, 70-80% রিক্রুটমেন্ট হয়ে গেছে, সামান্য কিছু বাকি আছে। তো বলার উদ্দেশ্য আমার এটা যে এখানে অনেকে যে কোশ্চেনটা করেছেন যে যদি 2022 ডিএলএড ওখানে জিতে যায় তাহলে কি হবে। 2 নম্বর, এই অর্ডারের পরে বিএডরা কি চাকরি পেতে পারে। 3 নম্বর, যদি আরেকটা এখানে বিষয় বলে রাখি, আমি আরেকটা বিষয় একটু টাচ করে যাব। 3929 নিয়ে অনেকে বলেছেন যে 3929-এ তাহলে আমি যদিও এটা আগের দিনে বলেছি, তবু আজকে আর একটু জাস্ট টাচ করে যাব আমি, যে 3929-এর ক্ষেত্রে বিএড যারা আছে তারা কি তাহলে জব পেতে পারে, এই বিষয়টাও আমি আজকে টাচ করে যাব। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন এবং অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবেন। তো 2022 ডিএলএডের মামলা সম্বন্ধে একটু প্রথমে বলি যে এই 2022 ডিএলএডের মামলা কোন দিকে যেতে পারে বা রায়টা কি হতে পারে। এটা যদিও গত মাসেই হিয়ারিং হবার কথা এবং আমাদের রাজ্য সরকার যেটা নির্দেশ দিয়েছিল 42 দিনের মধ্যে তাদের ইন্টারভিউ নিয়ে, বাকি যে ডিএলএড ক্যান্ডিডেট আছে 2022 ব্যাচের, তাদের ইন্টারভিউ নিয়ে একটা প্যানেল তৈরি করে সুপ্রিম কোর্টে জমা দিতে, সেটাও অলরেডি জমা হয়ে গেছে। তো তারপরেও এটা আর হিয়ারিং এখনও হয়নি, হয়তো এই মাসে হতে পারে, মানে শেষের দিকে হয়তো হতে পারে। তো হিয়ারিংটা হলে তারপরে এটা ফাইনাল জাজমেন্ট আসবে। তার আগে আমি বিশেষ করে আপনাদের কৌতূহল মেটানোর জন্যে আমি এটা একটুখানি অ্যানালাইসিস করছি যে 2022 ডিএলএডের ক্ষেত্রে অ্যাকচুয়াল নিয়ম অনুসারে আপনারা জানেন যে যতক্ষণ না আপনার কোর্সটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনি কিন্তু এলিজিবল নন প্রাথমিকে শিক্ষকতা করার বা পাবার। তো এবার আপনাদের যুক্তিটা যেটা হচ্ছে 2022 ডিএলএডদের যারা আছে তাদের যুক্তিটা হচ্ছে, যেহেতু 22-এর জুন জুলাইয়ের মধ্যে তাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তাহলে অলরেডি রেজাল্ট বাড়িয়ে যাওয়ার কথা বা তাদের সার্টিফিকেট পেয়ে যাওয়ার কথা। তো ভুলটা কে করেছে? পর্ষদ করেছে, যে কোনো কারণে করেছে, সেদিকে আর যাচ্ছি না আমি। কিন্তু আমার মূল বক্তব্য বা আমার যেটা বলার জানার বক্তব্য যে কে ভুল করেছে কে ঠিক করেছে সেসব ভুলে যান। যেমন ধরুন এসএসসি আজকে 10 বছর হচ্ছে না, বলবেন তাহলে এসএসসি কেন হবে না, এসএসসি না হওয়ার জন্য আমি চাকরিটা পাইনি, এটা বলা ঠিক হবে না। তো বিষয়টা হচ্ছে যে আপনার কোর্সটা করতে গিয়ে পর্ষদের কোনো ভুল ছিল, সময় বা কম ছিল, বা যে কোনো কারণে ওদের আনুষঙ্গিক কিছু কারণে আপনাদের কোর্সটা করাতে পারিনি। তো সেক্ষেত্রে আপনারা বলছেন যে না, আমাদের যেহেতু ওই টাইমের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, এটা পর্ষদের ভুল, আমরা পাবো না। দেখুন, আমি এটা লজিক্যালি কথা বলছি, আমি কারো পক্ষে কারো বিপক্ষে কথা বলছি না। তো লজিক্যালি যদি ভাবেন তাহলে কিন্তু এটা হওয়াটা একটু টাফ। এবার আমি আপনাদের সপক্ষে কিছু যুক্তি দেবো। যেহেতু যদি এটা সেরকমই ইজি আমি যতটা ভাবে বলছি যে এটা মানে নিয়মকানুন অনুসারে, কিন্তু আপনারা যেহেতু যুক্তিটা ধরেছেন, ঠিক জায়গাটা ধরেছেন, কারণ ওই সময়ের মধ্যে যদি কোর্স কমপ্লিট হয়ে যেত তাহলে আপনারা স্বাভাবিক এই নিয়োগে আপনারা অংশগ্রহণ করতে পারতেন। তো যেহেতু ওই সময়ের মধ্যে করেনি, সেই জন্য আপনারা অংশগ্রহণ করতে পারেননি, এটাই হচ্ছে ডাজ নট ম্যাটার। এবং সুপ্রিম কোর্ট আপনাদের উপর গুরুত্ব দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট আপনাদের কেসের গুরুত্বটা বুঝেছে, সেই কারণেই কিন্তু কেসটাকে ধরেছে। কেসটাকে কিন্তু দীর্ঘদিন শুনানি হচ্ছে এবং শুনানি করতে গিয়ে সুপ্রিম কোর্টও কিছু ভাবনা চিন্তা করে বা ওদেরকে কিছু ভাবতে হয়, সংবিধানের বিভিন্ন ধারা দেখতে হয় যে আপনাদের কোনো এক ধারা অনুসারে আপনাকে ছাড় দেওয়া যাবে কি না। তো সেই জন্যে কিন্তু সুপ্রিম কোর্ট দেখছে যে এটা হিয়ারিং চলতেই থাকছে এবং রাজ্য সরকার সেটাকে চাইছে না কোনোভাবে আপনাদের নিয়োগ দিতে, বা পর্ষদ কোনোভাবে চাইছে না। তো সেক্ষেত্রে একটা আর্গুমেন্ট চলতেই থাকবে। সেই জন্য আগের একটা মানে সংরক্ষিত রায় দিয়েছিল যে যাদের এরকম আছে তাদেরকে রেখে এবং তাদের জন্য কিছু সিট রেখে বাকিদের তুমি প্যানেলভুক্ত করতে পারো, এবং সেটাই ঘটেছে। তো এখন যেহেতু সুপ্রিম কোর্ট এটাকে নিয়ে অ্যানালাইসিস করছে, কে হিয়ারিংটা শুনছে এবং ইন্টারভিউ নিতে বলেছে, প্যানেল তৈরি করতে বলেছে, তাহলে এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট আপনাদের। তো সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টে ঠিকভাবে আর্গুমেন্ট করাতে পারেন তাহলে পজিটিভ রায় আসতে পারে। এবং যেহেতু বাকি যে ক্যান্ডিডেটগুলো থাকছে তাদের প্যানেল হয়ে যাচ্ছে,
ওই 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 ক্যান্ডিডেটদের জন্য আলাদা সিট পড়ে থাকছে, প্রয়োজনে হয়তো পর্ষদ এক্সট্রা সিটও হয়তো দিতে পারে। তো সেক্ষেত্রে ওই প্যানেলভুক্ত করে সুপ্রিম কোর্ট আগে দেখতে চাইছে যে সেখান থেকে এই যে মূল প্যানেল মধ্যে আসছে সেই ক্যাটাগরির মধ্যে বা কাট অফের মধ্যে কতজন ঢুকছে। দেখা গেল যে 500 জন কি 700 জন অলরেডি ঢুকে যাচ্ছে, তাহলে তাদেরকে ঢুকাতে পারে এবং বাকি এটাও বলতে পারে যে ওদের জন্য সম্পূর্ণ একটা আলাদা প্যানেল তৈরি করতে পারেন, আলাদা প্যানেল তৈরি করে করাতে পারে। তো সেটা যেহেতু একটা স্পেশালভাবে আলাদা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে করাতে পারে, সেটাও হতে পারে, এটাও একটা বিষয়। আর এছাড়া যেটা হতে পারে এখানে বিএডরা চান্স পাবে কি না, বিশেষ করে এই একটা ক্লারিফিকেশান মামলা হয়েছে, সেই মামলাতে যেহেতু বিএডদের ইন সার্ভিসদের বসার অধিকার দিয়েছে বা রাইট দিয়েছে। তো আমি যেটা আগের দিনও বলেছিলাম, যদি বিএডরা ক্যান্ডিডেট বা বিএড একতা মঞ্চ এইসব তারা যদি কেস কাভারি করে এটাকে বলে যে নোটিফিকেশানে কিন্তু তাদের ছিল না, তাহলে এখানে এবং তারা ইন্টারভিউ দিয়েছে, তাহলে এখানে এটা করাটা ঠিক হবে না বা কিছু, সেটা যদি নিয়ে ওরা সুপ্রিম কোর্টে যায় বা এটাকে নিয়ে নাড়াঘাটা করে সেটা আলাদা কথা। সেটা যদি জাজমেন্টরা বোঝেন বা যে এটাকে দেয়া যেতে পারে, যেহেতু এটা নোটিফিকেশান আগেই হয়েছে, আমাদের অর্ডার বেরোবার অনেক আগে, তো সেক্ষেত্রে হলেও হতে পারে। তবে সেটা একটু চাপ এবং সেটা নিয়ে অনেক অ্যানালাইসিস করতে হবে, সুপ্রিম কোর্টের বড় উকিলদের সঙ্গে পরামর্শ করে তারপরে এটা ফাইনাল করা যেতে পারে। আশা করি 20-22 ডিএলএডদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এবং আমার আরেকটা কোশ্চেন আপনারা করছেন কতদিনের মধ্যে হতে পারে, কবে আমাদের নিয়োগ হতে পারে। তো নিয়োগ যদি হয় আমার অনুমান এপ্রিল বা মে মাসের মধ্যে আপনাদের একটা রায় বেরোবার চান্স আছে, ম্যাক্সিমাম জুন পর্যন্ত হতে পারে। তো সেই জুনের রায় বেরোবার পরে 1-2 মাস কি 3 মাস খুব বেশি হলে ধরে রাখুন, ঠিক আছে। তার মানে যদি জুনের মধ্যেও মেটে তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তার মানে পূজার আগে আপনারা সুখবর পেলেও পেতে পারেন। মানে পূজার মধ্যে আপনাদের একটা কিছু সমাধান হতে পারে যারা 20-22 ডিএলএড টেট পাস আছেন। এবং আমিও চাইবো যাতে হয়, কিছু ক্যান্ডিডেট আরও 1000, 2000, 3000 ক্যান্ডিডেট যারা আছে, যারা অপেক্ষায় রয়েছে, ডিপ্লোমা করেছে, তো যদি হয়ে যায় তাদের খুবই উপকার, তাদের ফ্যামিলির জন্যও খুবই ভালো। তো ম্যাক্সিমাম পূজা ধরে রাখতে পারেন, তার আগেও হয়তো 1-2 মাস আগে আপনাদের হয়ে যেতে পারে। আচ্ছা, 2 নম্বর একটা টপিক যেটা 3929 নিয়েই বললাম, একটু আগের দিনেও বলেছিলাম, আজকেও বলছি যে 3929 কিন্তু এই যে ক্লারিফিকেশান মামলাটা এবং আমাদের যে রিক্রুটমেন্ট হয়েছে তাদের জন্য একটু হলেও টাফ, কিন্তু যদি সেটা ঠিকভাবে ফাইট করতে পারে, যেহেতু ওটা 16,500 প্যানেলেরই একটা পার্ট অঙ্গ, তো সেক্ষেত্রে তাদের কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। যদি সেখানে ঠিকভাবে আর্গুমেন্ট করতে পারে, সুপ্রিম কোর্ট থেকে অর্ডারটা বার করিয়ে আনতে পারে, যেহেতু সেখানে বিএডরা আগে রিক্রুটমেন্ট পেয়েছে, আমরা যদি অ্যাপয়েন্টমেন্ট পেতাম, পর্ষদ যদি সঠিকভাবে এই রিক্রুটমেন্ট করতো তাহলে পেয়ে যেতাম, তাহলে কিন্তু সেক্ষেত্রে ছাড় পেলেও পেতে পারে। আর যদি সেখানে আর্গুমেন্ট ঠিকঠাক না করে তাহলে কিন্তু ছাড় পাওয়া মুশকিল, তার কারণ ডিএলএড যারা আছে তারা কিন্তু ছাড়বে না। বিশেষ করে 3929-এর মধ্যে অনেক ডিএলএড পড়ে আছে এখনও নট ইনক্লুডেড, তো সেক্ষেত্রে তারা কিন্তু উঠে পড়ে লাগবে এবং তারা চাইবে যে সম্পূর্ণ ডিএলএড ওই 3929-এর মধ্যে ইনক্লুড করতে। তো তার ফলে তাহলে কী হবে, বিএডরা বাদ চলে যাবে। তো এটা জাজের সামনে আপনি কেমনভাবে বোঝাতে পারবেন, কেমনভাবে বলতে পারবেন, তার উপরে সব কিছু ডিপেন্ড করছে। আশা করি আপনাদের এই রিলেটেড যেসব কোশ্চেনগুলো ছিল সেগুলোর কোশ্চেনগুলোর উত্তর দিতে পেরেছি। ওকে, ধন্যবাদ।